আসসালামু আলাইকুম। শুধু দর্শক মন্ডলী, আজকে আমরা বিশেষ কিছু ব্যক্তিদেরকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যারা মানুষ গড়ার কারিগর, সেই সকল ব্যক্তি যারা আমাদের সন্তানদেরকে শিক্ষাদান করেন। আমরা আমাদের সন্তানদেরকে যাদের কাছে দিয়ে নিশ্চিন্তভাবে থাকি, তারা আমাদের সন্তানকে গড়ে পিঠে মানুষ করেন। সেই সকল শিক্ষক এবং একজন নির্বাচিত অভিভাবক প্রতিনিধি নিয়ে আমাদের আজকের এই আড্ডায় উপস্থিত হয়েছেন মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত 4 জন শিক্ষক এবং একজন অভিভাবক প্রতিনিধি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মুস্তফা কামাল খোসনবিশ। ধন্যবাদ স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই আলাপচারিতার পাঠশালা অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন। এরপরে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের নির্বাচিত অভিভাবক প্রতিনিধি, আমার অনুজ ছোট ভাইয়ের মতো, মোহাম্মদ শামীম কালাম আজাদ। শামীম, তোমাকে অনেক ধন্যবাদ, আজকের এই আড্ডায় তুমি উপস্থিত হয়েছো, তোমাকে স্বাগত জানাচ্ছি। এরপরে আছেন জনাব মোহাম্মদ আতিকুর রহমান মিয়া, সহকারী প্রধান শিক্ষক মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়। স্যার, আপনাকেও স্বাগত এবং অনেক অনেক ধন্যবাদ। সর্বশেষ আছেন মোহাম্মদ বাসির উদ্দিন, সিনিয়র শিক্ষক মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়। শুধু দর্শক মন্ডলী, আবির্ভাব নিউজ 24 এর পক্ষ থেকে আজকের এই আলাপচারিতা পাঠশালা অনুষ্ঠানে আবারও আপনাদেরকে আমরা তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আরম্ভ করছি। প্রথমেই আমরা আজকে যে সকল ব্যক্তিগণ মৃত্যুবরণ করেছেন, 46 জন মৃত্যুবরণ করেছেন, সকলের প্রতি আমাদের সমবেদনা, পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং শোক জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। আমরা প্রথমেই আমাদের মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তফা কামাল খোসনবিশ, ওনাকে প্রথম প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হলো, স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। প্রথম যে প্রশ্নটা হলো সেটা হলো যে এই যে করোনা ক্লান্তি, আমাদের যে বর্তমান কোভিড-19 এর এই সময়টা, আমাদের বাকি শিক্ষকদের কথা তাদের কাছ থেকে শুনবো, আপনার কাছেই জানতে চাচ্ছি যে এই সময়টায়, এই করোনা ক্রান্তিতে আপনি কিভাবে আপনার সময়টা অতিবাহিত করছেন, যদি একটু ছোট করে বলতেন। ধন্যবাদ আজকের সঞ্চালক জনাব আশিকুল ইসলাম ভুলু ভাইকে। প্রথমে আমি কৃতজ্ঞতা চিত্তে আবির্ভাব 24 নিউজ পাঠশালা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দদেরকে এবং দর্শকদেরকে। আজকে দেখেন, 1930 এর বিশ্ব মহামন্দা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব কখনো এত বড় মহাবিপর্যয়ের মুখে পড়েনি। আজকে সারা বিশ্বে প্রায় 1,20,00,000 লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, 5,47,000 লোক মৃত্যুবরণ করেছে এবং 69 লক্ষ লোক সুস্থ হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রায় 1.5 লক্ষের বেশি লোক আক্রান্ত হয়েছে, 80,000 সুস্থ হয়েছে এবং 2,000-এর লোক বেশি মৃত্যুবরণ করেছে। যারা মৃত্যুবরণ করেছে তাদের শোক সন্তস্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং এই করোনা যুদ্ধে যারা সম্মুখে থেকে, বিশেষ করে ডাক্তার, পুলিশ, আর্মি, বিজিপি সহ সকলকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে এই করোনা ভাইরাস মহামারী রুখতে তারা অগ্রণী ভূমিকা পালন করছে। আরো ধন্যবাদ জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে
যিনি জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন এবং নাগরিকের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, বেসরকারি শিক্ষকদেরকে প্রণোদনা দিয়েছেন এবং সঠিক সময়ে লকডাউন করেছেন এবং সঠিক সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করতেছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই করোনা যুদ্ধে জয় হব ইনশাল্লাহ। যা হোক, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে যেটা বলবো আমি সেটা হলো, আমাদের যে বর্তমান তৃতীয় বিশ্বের শিক্ষা ব্যবস্থা সেটা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা। এখানে আমাদের লেকচার পদ্ধতিতে শিক্ষাদান করা হয়। আজকে শিক্ষা প্রতিষ্ঠান মার্চ মাসের 17 তারিখ থেকে বন্ধ ঘোষণা করায় শিক্ষা প্রতিষ্ঠান একরকম বিপর্যস্ত অবস্থায় আছি। আজকে বাংলাদেশের 36,000 বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ অনেক কষ্টে জীবন ধারণ করতেছে। আপনারা জানেন যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের সংখ্যা অনেক কম, এখানে নন এমপিওভুক্ত শিক্ষকদের সংখ্যা অনেক বেশি। যারা নন এমপিওভুক্ত শিক্ষক আছেন তারা সরকার থেকে কোনো বেতন পাচ্ছেন না এবং বাংলাদেশের অধিকাংশ এই সমস্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোনো ফান্ড না থাকায় তারা কোনো বেতন পাচ্ছেন না। তারা অনেক অর্থ অভাবে জীবনযাপন করতেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশের এই 36,000 বেসরকারি প্রতিষ্ঠানকে সরকারি করে এই সমস্ত শিক্ষকদেরকে এবং তাদের পরিবারদেরকে নিশ্চিত ধ্বংসের হাত হতে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমাদের এই করোনা ভাইরাস শিক্ষা প্রতিষ্ঠানে আমরা শিক্ষকগণ, এটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমরা এটা প্রত্যাশা করিনি। যা হোক, তারপরে আমাদের প্রতিষ্ঠানে পাঠদান না হয়, নিয়মিত পাঠদান না হয়, নিয়মিত পরীক্ষা না নেওয়ায় আমাদের বাচ্চারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাসায় থেকে থেকে শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে, তাদের পড়ালেখা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে এবং তাদের মেন্টাল ডেভেলপমেন্ট বাধার সম্মুখীন হচ্ছে। আমরা বিশেষ করে যারা জেএসসি, পিএসসি এবং এসএসসি পরীক্ষার্থী তাদের ব্যাপারে উদ্বিগ্ন যে তাদের পড়ালেখায় অনেক ক্ষতি হচ্ছে। তারপরেও আমি প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমার প্রতিষ্ঠানে অনলাইন ভিত্তিক ক্লাস চালু করেছি এবং নিয়মিত রুটিনের মাধ্যমে এই ক্লাস চালু বাচ্চাদের ক্ষতি পুষিয়ে আমরা ইতিমধ্যে প্রশ্নপত্র তৈরি করে অভিভাবকদের দিয়ে দিব এবং তারা পরীক্ষা নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে আমাদের কাছে অভিভাবকরা খাতা জমা দিয়ে যাবেন এবং সেটা আমরা মূল্যায়ন করব। আমরা হ্যান্ড নোটস সাপ্লাই দিয়েছি, পড়ালেখা যাতে বাচ্চাদের বিঘ্নিত না হয় সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ। আমি আপনার কাছে আরো অনেকগুলি প্রশ্ন ছিল, কিন্তু আপনি আমার একটা প্রশ্নে একটা প্রশ্নের মধ্যেই আপনি অনেকগুলি উত্তর দিয়ে দিয়েছেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো, আরো প্রশ্ন নিয়ে আসবো। আমি এবারে আমাদের যে নির্বাচিত প্রতিনিধি অভিভাবক শামীম কালাম আজাদের কাছে যাব। তার আগে শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে বলতে চাই, শামীম কালাম আজাদ আমাদের মিরপুরের মধ্যে অত্যন্ত পরিচিত একটা মুখ, অত্যন্ত বিনয়ী সদালাপী একজন মানুষ, একজন রাজনৈতিক কর্মী। এছাড়াও উনি বিসিবির সিকিউরিটি কমিটির সিনিয়র কোঅর্ডিনেটর, অনেক গুণে গুণান্বিত একজন মানুষ। এবং এই করোনা ক্রান্তিতে শামীম এবং শামীমের মতো যারা রাজনৈতিক কর্মী আছে তারা এক ধরনের সম্মুখ যোদ্ধাদের মতোই জনগণের পাশে আছে, কাজ করে যাচ্ছে। শামীম, তোমাকে অভিনন্দন আবারও জানাই। আজকে এই আবির্ভাব নিউজ 24 এর সাথে তুমি সম্পৃক্ত হয়েছে এবং তুমি আমাদের এলাকার বা সমস্ত ছাত্রছাত্রীদের অভিভাবকদের পক্ষ থেকে তুমি বাংলা স্কুলের প্রতিনিধিত্ব করছো। এই জন্য তোমাকে আবারও সাধুবাদ। কারণ তুমি যেহেতু আমাদের
এলাকারই একজন মানুষ, তোমার কাছে আমাদের অনেক প্রত্যাশা। কিন্তু হঠাৎ করে বিশ্বব্যাপী এই করোনার আক্রমণে আমাদের পৃথিবীটাই একটা স্থবির হয়ে পড়েছে। অর্থনৈতিক ভাবে আমরা সকল যে সকল ধনী দেশ তারা সকারে, আমাদের মতো উন্নয়নশীল দেশ তারাও অর্থনৈতিক ভাবে অত্যন্ত ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছে। জানি না আমরা কিভাবে এই ক্ষতিটা পুষিয়ে নেব। তারপরেও আমাদের চেষ্টার কমতি নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার বিচক্ষণতা দিয়ে সর্বাধিক কিভাবে অর্থনৈতিক ভালো রাখা যায় উনি চেষ্টা করছেন। আমার প্রথম প্রশ্ন যেটা তোমার কাছে হবে সেটা হলো যে আমাদের এই করোনা ক্রান্তিতে পৃথিবীর অনেক দেশই ভ্যাকসিন নিয়ে চিন্তা ভাবনা করছে এবং আল্লাহর রহমতে আমাদের দেশেও ভ্যাকসিনের একটা ধাপ চলে এসছে। আজকেও পত্রিকায় দেখলাম আরো দুটো প্রতিষ্ঠান ভ্যাকসিনের সেকেন্ড ধাপ তারা কমপ্লিট করে ফেলেছে। যদি এগুলি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আগামী 2-1 মাসের মধ্যে হয়তো এটা আমাদের হাতে চলে আসবে। কিন্তু এই যে করোনা ক্রান্তির সময় তুমি একজন অভিভাবক হিসাবে, প্রতিনিধি হিসাবে আমাদের এই যে ছাত্রছাত্রী অভিভাবক তাদের মধ্যে সচেতনতামূলক কি কার্যক্রম করছো বা তাদের সাথে, অভিভাবকদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে তোমার কোনো যোগাযোগ আছে কিনা সে সম্বন্ধে যদি কিছু বলেন। ধন্যবাদ বুলু ভাই। আমি আবির্ভাব নিউজ 24 কে আমার মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির পক্ষ থেকে এবং ঢাকা 16 আসনের মাননীয় সংসদ আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা এবং আমাদের সম্মানিত সভাপতি মিসেস ফরিদা ইলিয়াসের পক্ষ থেকে আপনাদের আবির্ভাব নিউজ 24 এর সফলতা কামনা করছি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনি যে প্রশ্নটা করেছেন, এখন করোনাকালীন সময়ে সারা বিশ্বে এটার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে ব্যাপক হারে। আমি অভিভাবক প্রতিনিধি হিসেবে আমাদের অভিভাবকদের সাথে এবং স্কুলের স্টুডেন্টদের সাথে এই করোনা সম্পর্কে সুযোগ হলে আলোচনা করি এবং সচেতনতামূলক উপদেশ প্রদান করার চেষ্টা করি। তাছাড়া আমি যেহেতু একজন রাজনৈতিক কর্মী, বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনা আছেন, প্রধানমন্ত্রী যেহেতু যেটা বলেছেন করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই এবং আমাদের মাননীয় এমপি মহোদয় আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লার নেতৃত্বে, পাশাপাশি আমাদের নবনির্বাচিত কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ডের তাজির ইসলাম চৌধুরী বাপ্পি, ওনারা ব্যাপকভাবে করোনা প্রতিরোধের জন্য কার্যক্রম শুরু করেছেন। বিশেষ করে সরকারি বা ওনাদের নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করছেন, স্বাস্থ্যসেবা দিচ্ছেন এবং জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। আমিও তার সাথে সম্পৃক্ত আছি। তো আমরা ইতিমধ্যেই বিদ্যালয়ে স্টুডেন্ট এবং গার্ডিয়ানদের সাথে আমরা আলোচনা করেছি সরাসরি বা মোবাইলের মাধ্যমে। করোনা সম্পর্কে তাদেরকে বলেছি এবং সচেতনতামূলক যে উপদেশগুলো সেগুলো আমরা পৌঁছে দিতে মোটামুটি সক্ষম হয়েছি। তারপরে বিভিন্ন ত্রাণ কর্মসূচি সেগুলো আমরা অংশগ্রহণ করেছি। অসচ্ছল যে পরিবারগুলো আছে তাদের ঘরে ঘরে আমরা পৌঁছে দিয়েছি বিভিন্ন ত্রাণ সামগ্রী। তো এইভাবে আমরা মোটামুটি গভর্নিং বডির পক্ষ থেকে বা আমি ব্যক্তিগত পক্ষ থেকে রাজনৈতিকভাবে চেষ্টা করছি আর কি, তাদেরকে মোটামুটি আর কি যতটুকু সেবা দেওয়া যায়। ধন্যবাদ। মোটামুটি আমরা জানলাম যে তোমার প্রতিটি ছাত্রছাত্রীদের সাথে, অভিভাবকদের সাথে এই করোনার যে সময়টা, যে শারীরিক দূরত্ব মেনটেন করা বা সরকারি যে নির্দেশনাবলী এইগুলি মেনটেন করে তোমরা যতটুকু পেরেছো অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করেছো, অসচ্ছল পরিবার যারা তাদেরকে যতটুকু পেরেছো তোমরা সাহায্য সহযোগিতা করছো, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন আমি যাব, আমাদের আরেকজন স্যার আছেন, যিনি সহকারী প্রধান শিক্ষক মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়। আমি পর্যায়ক্রমে সবার কাছেই আসবো, সবার কাছে কিছু কিছু প্রশ্ন নিয়ে আমি আসবো।
তো এখন আমি পরিচয় করাই দিচ্ছি যে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বাংলা উচ্চ বিদ্যালয় মোহাম্মদ আতিকুর রহমান মিয়া। স্যার আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আচ্ছা স্যার, আপনারা তো প্রতিদিন স্কুলে যাতায়াত করতেন, যখন স্কুল খোলা ছিল তখন আপনারা প্রতিদিনই স্কুলে যেতেন, ছাত্রদের সাথে ছাত্রছাত্রী যারা তাদের সাথে পাঠদান করতেন, তাদের সাথে কথাবার্তা বলতেন, একটা কোলাহল পরিবেশে আপনাদের কিন্তু সারাটা সময় পার হতো। এই হঠাৎ করে কোলাহল পরিবেশ, হঠাৎ করে এই বন্ধ হয়ে যাওয়া, এই যে ছন্দপতন, এই ছন্দপতনের মধ্যে আপনি নিশ্চয়ই সরকারের নির্দেশাবলী মেনেই আপনিও আমাদের মতো ঘরে অবস্থান করছেন। তাহলে এই সময়টা আপনার সময়টা কিভাবে অতিবাহিত হচ্ছে এবং আপনি এই ঘরে বসে আপনার এই ছাত্রছাত্রীদের জন্য আগামীর জন্য কোনো চিন্তা ভাবনা করছেন কিনা, যদি এই সম্বন্ধে কিছু বলেন। ধন্যবাদ আশিকুর রহমান বুলু ভাইকে। আবির্ভাব নিউজ 24 আয়োজিত পাঠশালা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যেসব অতিথি এসেছেন তাদেরকে, এবং অনলাইনে যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন, আসলে এই করোনা এটা একদমই অপ্রত্যাশিত। আমরা কখনোই ভাবিনি যে আমাদের এইভাবে স্কুল থেকে এত দূরে থাকতে হবে। যাই হোক, প্রথম বাসায় অবস্থান করেছি, শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। এরপরে যখন বেশ সময় কেটে গেল, তখন ভাবলাম যে এখন আর বসে থাকার সময় নেই। তখন আমার শিক্ষকদের নিয়ে, শিক্ষকদের সাথে বিভিন্নভাবে লাইভ অনুষ্ঠানে তাদের সাথে কথা বলেছি, মেসেঞ্জারে কথা বলেছি কি করা যায়। প্রিন্সিপাল মহোদয়ের নির্দেশনা মোতাবেক তাদেরকে সাথে নিয়ে আমরা যখন দেখলাম যে আমাদের অর্ধবার্ষিকের সময় পার হয়ে যাচ্ছে, তখন প্রিন্সিপাল স্যারের নির্দেশনা মোতাবেক আমরা একটা হ্যান্ড নোট শিক্ষকদের দিয়ে স্কুলে ডেকে এনে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিরাপদে থেকে আমরা হ্যান্ড নোট তৈরি করেছি। এবং সেই হ্যান্ড নোট আমরা প্রত্যেক শ্রেণী শিক্ষকের মাধ্যমে অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছি যে স্কুলে হ্যান্ড নোট আমরা দিচ্ছি, আপনারা এসে নিয়ে যান। অন্তত একটুকু চিন্তা করেছি যে শিক্ষার্থীরা বাসায় যেন অলসভাবে সময় না কাটায়। তাদের হাতে একটা হ্যান্ড নোট দিয়েছি, অভিভাবকদের বলেছি যে হ্যান্ড নোট গুলা তাদের ঠিক মতো পড়তে হবে। আমাদের শিক্ষকরা বিভিন্ন সময়ে তারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারপরে আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে যোগাযোগ করেছেন কি করতে হবে। তারা সব সময় ব্যস্ত ছিলেন, তাদেরকে ব্যস্ত রেখেছি। এবং পরবর্তীতে আমরা নিরাপদ দূরত্ব রেখে প্রায় বিদ্যালয়ে অবস্থান করেছি। হয়তো শিক্ষার্থী নেই, আমি সমস্ত শিক্ষকদের নিয়ে যখন বললাম যে আপনাদের আমাদের প্রিন্সিপাল মহোদয়ের নির্দেশনা ক্রমে আপনাদের অনলাইনে ক্লাস নিতে হবে, তখন অনেক শিক্ষক তারা যেহেতু অনলাইনে অভ্যস্ত না, তারা বলছে স্যার আমরা তো এই ব্যাপারে কিছু জানি না। তখন আমরা যারা পারদর্শী আছি তারা শিক্ষকদের ডেকে নিয়ে এসে স্কুলে বিভিন্নভাবে তাদেরকে এগুলি একটা ট্রেনিং দিয়েছি নিরাপদ দূরত্ব বজায় রেখে। এবং তারপর আল্লাহর রহমতে এখন আমার প্রায় প্রতিটি শিক্ষক অনলাইনে ক্লাস নিচ্ছেন এবং এই ভিডিওগুলি তারা আমাদের বিদ্যালয়ের যে ফেসবুক পেজ আছে সেই পেজে এই ভিডিওগুলি দেওয়া হচ্ছে। এবং শ্রেণী শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্ন সময় ডেকে ডেকে বলছেন যে তোমাদের অমুক ক্লাসের একটা ভিডিও দেওয়া হয়েছে, এই ভিডিওটা তোমরা দেখো। এইভাবে আমরা শিক্ষার্থীদের যে ক্ষতি, এই ক্ষতি তো আসলে পুষিয়ে দেওয়ার নয়, ক্লাসে শিক্ষকের তো আসলে বিকল্প নাই। তারপরেও আমরা চেষ্টা করেছি যে কিছুটা হইলেও তাদের যাতে এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট রাখা যায়, অভিভাবকদের যাতে এর সাথে সংশ্লিষ্ট রাখা যায়। বুলু ভাই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। সুন্দর করে আপনি বলেছেন, আসলে এমনটাই হওয়া উচিত। তারপরেও আমরা আসলে খুবই একটা ভীতির মধ্যে আছি। জানি না আমাদের এই করোনা আর কতদিন আমাদের দেশে থাকবে। কারণ আমরা ভেবেছিলাম জুন জুলাইতে হয়তো শেষের দিকে আস্তে আস্তে কমে আসবে, কিন্তু দেখছি আবারও বাড়ছে।
তো আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন খুব দ্রুত আমাদের এই করোনা শেষ হোক, আমাদের ছেলেমেয়েরা আবার স্কুলে আসুক, আবার কোলাহল মুখরিত হোক, আবার জীবন চলমান হোক। এটাই আমরা দোয়া করি আল্লাহর কাছে। আমি আসবো আবারও আপনার কাছে স্যার, আপনি থাকেন আমাদের সাথে। আমি এখন কথা বলবো সিনিয়র শিক্ষক জনাব বাসিরউদ্দিন স্যারের সাথে। বাসিরউদ্দিন স্যার, স্বাগত আপনাকে। আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এখন আপনার কাছে যেটা আমি বলতে চাই যে আপনি তো জানেন মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় কিন্তু মিরপুরের মধ্যে একটা ঐতিহ্যবাহী একটা স্কুল, এটা কিন্তু অনেক সুনাম আছে। সেই 70, 80, 90 দশকে এই স্কুল কিন্তু অনেক সুনাম অর্জন করেছে। এখানকার শিক্ষার্থীদের অনেক মেধাবান শিক্ষার্থী এখান থেকে বের হয়েছে, এবং পাকিস্তান আমলে কাইয়ুম স্যারের প্রচেষ্টা স্কুলটা প্রতিষ্ঠিত হওয়ার পরে উনি থাকা অবধি স্কুলটা খুব সুন্দর একটা চলমান এবং খুব ঐতিহ্য নিয়ে চলছিল স্কুলটা। তো হঠাৎ করে স্কুলের মধ্যে একটা ছন্দ পতন চলে আসে, শিক্ষার মানটা অনেক খারাপ হয়ে যায়। আবার হয়তো আপনারা চেষ্টা করছেন স্কুলের মানটাকে আবার সুন্দর করে নিয়ে আসার জন্য, এর মধ্যে করোনা ভাইরাস চলে আসলো। এই যে আমাদের এটা প্রাকৃতিক ভাবে চলে এসছে, এখানে কারো কোনো হাত নেই। তো এই যে আমরা তো স্কুলে বাচ্চাদেরকে পাঠ্যপুস্তক শিক্ষাদান দিই, তো যেহেতু আপনি একজন সিনিয়র শিক্ষক, এই পাঠ্যপুস্তক শিক্ষাদানের পাশাপাশি মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ে এমনকি আপনারা কোনো শিক্ষা দেন যে সকল বাচ্চাদের নীতি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শিষ্টাচার, তার জীবন গড়ার জন্য যে সকল আনুষঙ্গিক যে শিক্ষাগুলির প্রয়োজন আছে? কারণ আমরা প্রায় স্কুলগুলি দেখেছি যে তারা পাঠ্যদানের শিক্ষাগুলির মধ্যেই সম্পৃক্ত থাকে, কিন্তু পাঠ্যদানের বই পুস্তকের শিক্ষা ছাড়াও যে আরো কিছু শিক্ষা আছে, যে শিক্ষাগুলি আগে পারিবারিক ভাবে আসতো, এখন পরিবার থেকে অনেকটা বিলুপ্তর পথে। এখন আপনারাই আমাদের পথ প্রদর্শক, আপনাদের কাছে অভিভাবকরা চেয়ে থাকে যে স্কুল থেকে বাচ্চারা কিছু ভালো শিখে আসুক। তো আপনার কাছে যেহেতু আপনি একজন সিনিয়র শিক্ষক, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে বাংলা উচ্চ বিদ্যালয় এখন করোনার সময় বন্ধ, অতীতে আপনারা যখন ক্লাস করাতেন বাচ্চাদেরকে কি কি ধরনের শিক্ষা দিতেন পাঠ্যপুস্তক ছাড়া, সেটা যদি একটু বলেন। ধন্যবাদ জানাচ্ছি বুলু ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আবির্ভাব নিউজ 24 কে আমাকে আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যারা এই লাইভ যারা দেখছেন অথবা যারা দেখবেন, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি সাধুবাদ, মোবারকবাদ। আমি আমার বক্তব্যের শুরুতে এই কোভিড-19 মরণবেদী আজকে সারা পৃথিবীকে থামিয়ে দিয়েছে, সারা পৃথিবী তছনছ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমরা যারা শিক্ষক, এই শিক্ষকতা থেকে বিশেষ করে আজকে আমার বক্তব্যের শুরুতে এই কোভিড-19 সারা পৃথিবী জুড়ে বিশেষ করে আমাদের বাংলাদেশি যারা বাংলা ভাষাভাষী যারা অকাতরে জীবন দিয়েছেন, সকল আত্মার মাগফিরাত কামনা করছি, সকল আত্মার শান্তি কামনা করছি। আজকে আপনি আমাকে অত্যন্ত প্রাসঙ্গিক সুন্দর একটি বিষয় নিয়ে এসেছেন। আমি এই বিষয়ে কথা বলতে পারবো বলে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনি একেবারে আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন এবং এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমত আমি যে বিষয়টি বলতে চাই, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, এটা মিরপুরের মাটি ও মানুষের গর্ব, মিরপুরের মাটি ও মানুষের অহংকার। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এই মিরপুরের মাটি এবং মানুষের চাহিদা পূরণ করে আসছে। আপনি জানেন যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, এই মিরপুরের মাটিতে যারা বসবাস করে, এই প্রতিষ্ঠানটি উর্দু অধ্যুষিত। এই উর্দু নাম পরিবর্তন করে, উর্দু মিডিয়াম স্কুল পরিবর্তন করে বাংলা স্কুল নাম ধারণ করেছে আমাদের সাবেক প্রধান শিক্ষক কায়ুম স্যার, যিনি এই প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা, এবং তার হাত ধরে এই প্রতিষ্ঠানটি 2000 সালে সারা বাংলাদেশে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। তারপর থেকে এই প্রতিষ্ঠানটি তার সুনাম অক্ষুণ্ণ রাখে, কিন্তু মাঝখানে আমাদের নিজস্ব ব্যর্থতার কারণে এই প্রতিষ্ঠানটি তার ঐতিহ্য হারিয়ে ফেলে। কিন্তু আমরা সেই দিকে যেতে চাই না। আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনার মাধ্যমে মিরপুরবাসীকে আশ্বস্ত করতে চাই, আমি সারা বাংলাদেশের
মানুষকে আশ্বস্ত করতে চাই, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এমন এক প্রতিষ্ঠান, আজকে এই প্রতিষ্ঠানের সাথে আমি 25 বছর ধরে আছি। আমার জীবনের এটা একটা ব্রত হয়ে গেছে। এই প্রতিষ্ঠানকে ভালোবেসে আমি অন্য কোনো চাকরির দিকে নজর দেইনি। এই 25 বছর ধরে এই প্রতিষ্ঠানের সাথে আমি আছি। আজকে এই 25 বছর পরে মাঝখান দিয়ে আমাদের অনেক চড়াই উতরাই গিয়েছে, কিন্তু আজকে আপনার সামনে আজকে স্টুডিওতে যিনি বসে আছেন, আজকে মুস্তফা কামাল খুশনবী স্যার, যিনি আমাদের অধ্যক্ষ হয়ে আসার পরে মিরপুরের সেই কায়ুম স্যারের যে ঐতিহ্য, আমাদের যে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের দ্বারাই তিনি আমাদের এই প্রতিষ্ঠানকে আবার তুলে ধরেছেন। আজকে মিরপুরের, বিশেষ করে মিরপুরের মাটি মানুষ, তারা আজকে জ্বলন্ত সাক্ষী। আপনি যদি প্রতিষ্ঠানে আসেন, আপনি দেখবেন এই প্রতিষ্ঠানটি আজকে আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আজকে শুধু মিরপুরে নয়, পুরা বাংলাদেশের যে কোনো একটি উন্নত স্কুলের পাশে দাঁড়ানোর মতো একটি স্কুল আজকে সেটা হয়েছে। আমরা সেই জন্য আমরা অধ্যক্ষ মহোদয়কে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। সাথে সাথে ধন্যবাদ জানাই এটি যার আন্তরিকতায় হয়েছে, সেটা হলো মিরপুরের মাটি ও মানুষের অহংকার, আমাদের অন্তরের মানুষ, যিনি মিরপুরের মাটি ও মানুষের অন্তরের এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা, তার মাধ্যমেই এই প্রতিষ্ঠানটি আজকের এই অবস্থানে আবার ঘুরে দাঁড়িয়েছে। তাকেও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আপনি যে বিষয়টি আজকে প্রসঙ্গক্রমে এনেছেন, যে এই করোনার সময় আমরা শিক্ষকরা এই ছাত্রদেরকে কি শিক্ষা দেই, আজকে ছাত্ররা সব ঘরে বসে আছে, অভিভাবকরা হতাশায় আছে, দুশ্চিন্তায় আছে, শিক্ষকরা আজকে আমরা ঘরে হতাশায় আছি। এই অবস্থায় আমরা ছাত্রদেরকে কি শিক্ষা দেই, অথবা আগে আমরা ছাত্রদেরকে নৈতিকতার বিষয়ে আমরা কি শিক্ষা দিয়েছি, এই বিষয়টির প্রসঙ্গে আপনাকে যে বিষয়টি বলতে চাই, আপনি জানেন পাখি চায় উড়তে, নদী চায় বইতে, আর শিক্ষক আমরা চাই পড়াইতে। আজকে আমার 25 বছরের ইতিহাস, মানবতার এই দীর্ঘ হাজার বছরের ইতিহাস, এমন ভয়ঙ্কর মহামারী পৃথিবীতে আর কখনো আসেনি। আজকে আমরা অথর্ব হয়ে গেছি, আজকে আমরা নিস্তব্ধ হয়ে গেছি। এই অবস্থায় কিন্তু আমরা বসে নেই। আমরা ছাত্রছাত্রীদের জন্য তাদের শিক্ষার দ্বার উন্মুক্ত করে দিয়েছি। আমরা অনলাইনে তাদের শিক্ষা দিচ্ছি। আমরা আমাদের স্কুলের পেজে, মানে আমরা অনলাইনে প্রত্যেকটা শিক্ষক ক্লাস নিয়ে শিক্ষার্থীদেরকে আমরা শিক্ষা ব্যবস্থা আমরা অটুট রেখেছি। আমি যে বিষয়টি বলতে চাই, নৈতিকতার যে বিষয়, আমরা বরাবর মিরপুর বাংলা স্কুলের শিক্ষকরা, সর্বস্তরের শিক্ষক, আমরা যদিও এখানে যার যার পাঠ্য বিষয়, যার যার বিষয়ভিত্তিক শিক্ষা আমরা দেই, কিন্তু একটি জিনিসকে আমরা বরাবর অগ্রাধিকার দিয়েছি, সেটা হলো নৈতিক বিষয়। কারণ আমরা শিক্ষকরা এটা জানি, নৈতিকতা, যে শিক্ষার সাথে নৈতিকতা থাকবে না, সেই শিক্ষাকে শিক্ষা বলা হয় না। আপনি জানেন যে একজন বিখ্যাত দার্শনিক বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট বডি, মাইন্ড এন্ড সোল। শিক্ষা হলো শরীর, স্বাস্থ্য, শরীর, মন এবং আত্মার উন্নতি সাধন। শরীর, মন, আত্মা, এই তিনটার যদি উন্নতি না হয়, তাহলে সেটাকে শিক্ষা বলা হয় না। এই তিনটার সমন্বয়ে মিরপুর বাংলা স্কুল সবসময় এই শিক্ষা আমরা অব্যাহত রেখেছি। এই তিনটি শিক্ষা আমরা সবসময় দিয়ে যাচ্ছি। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো, আমরা কি করার, আমরা আমাদের মতো সাধ্য মতো আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, এই শিক্ষার যে নৈতিক শিক্ষার প্রতিটা, আপনি গণিত করেন, বাংলা পড়েন, আর ইংরেজি পড়েন, যাই করেন না কেন, প্রতিটা শিক্ষার পরে যদি নৈতিকতা না থাকে, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ম্যাজিস্ট্রেট হন, আপনি পুলিশ অফিসার হন, কিন্তু আপনার যদি নৈতিক শিক্ষা না থাকে, তাহলে এই শিক্ষার কোনো মূল্য থাকে না। আজকে ভয়ঙ্কর নৈতিক অবক্ষয় আমাদের হয়ে গেছে, আমাদের বাংলাদেশে হয়ে গেছে, সারা পৃথিবীর হয়ে গেছে। যেই কারণে আজকে করোনা এসে আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছে। আপনি করোনার দিকে তাকালে দেখবেন, সে নানানভাবে ক্ষতিগ্রস্ত, সে নানানভাবে আঘাতপ্রাপ্ত। সে আঘাতের চিহ্নগুলা দিয়ে আমাদেরকে বুঝাতে চাচ্ছে যে তুমি আমাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করেছো, প্রকৃতিকে ক্ষতিগ্রস্ত করেছো। যেই কারণে আজকে আমি এসেছি সেই প্রতিশোধ নিতে। এই করোনা আমাদেরকে বৃহত্তর আকারে শিক্ষা দিতে এসেছে। সুতরাং আমি যেটা মনে করি, করোনা কোনো ভয় নয়। করোনাকে দেখে আমাদের ভয় পেলে হবে না। করোনার কথা প্রথম দিকে শোনার পরে আমরা যেভাবে ভয় পেয়েছি, এখন বাংলাদেশের মানুষ করোনাকে আর এইভাবে ভয় পায় না। করোনা চলছে, আমরাও চলছি, আমাদের শিক্ষা চলছে, আমরা চলছি, সবকিছু চলছে এবং চলবে। করোনার ভয়ে ঘরে আবদ্ধ হয়ে থাকলে চলবে না। এইভাবে আমরা চলছি এবং সামনের দিকে এগিয়ে যাব। এইটাই আমাদের অভিপ্রায়, এইটাই আমাদের ইচ্ছা। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বাসির ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলেই আপনি ঠিকই বলেছেন যে
নৈতিক শিক্ষা যদি মানুষের মধ্যে না থাকে, পুঁথিগত শিক্ষায় সে যতই বড় হোক না কেন, উঁচু মানের হোক না কেন, পরবর্তী জীবনে নৈতিকতার অবক্ষয়ের কারণে যে কোনো ধরনের অঘটন ঘটানো বা দুর্নীতি করা তার পক্ষে সহজ হয়ে যায়। এই জন্য নৈতিক, যেটা আমরা কথায় কথায় বলে থাকি যে তুমি যতই শিক্ষিত বা বিদ্যাবান হও না কেন, ভালো একজন মানুষ হও। আমরা একজন ভালো মানুষ হিসাবে দেখতে চাই আমাদের ছাত্রছাত্রীদেরকে। অনেকেই কমেন্ট করছেন। এখন আমি আবার চলে আসবো আমাদের প্রধান শিক্ষক স্যারের কাছে, মোস্তফা কামাল খোসনবিশ স্যার, আপনার কাছে প্রশ্ন করব। কানিজ ফাতেমা আপনাকে সালাম দিয়েছেন এবং অনলাইনে ক্লাস হচ্ছে না, অন্য শ্রেণীর মতো রেগুলার হচ্ছে না। পঞ্চম মনে হয় ক্লাস 5 এর কথা উনি বলছেন। তো আমরা যেটা শুনলাম যে আপনারা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছেন, কিন্তু একজন অভিভাবক বলছেন যে ক্লাস 5 এর সম্ভবত ওনার ক্লাস হচ্ছে না। তুষার পাঠকও এই কথা বলেছেন। আর আমারও প্রশ্ন থাকবে যে অনলাইন যে আপনারা ক্লাসগুলি করছেন সেইগুলি মানে কিভাবে করছেন, অ্যাপগুলি কিভাবে দিচ্ছেন? তারপরে অনেক গরিব ছেলে মেয়ে আছে যাদের পক্ষে মোবাইল কেনা সম্ভব না বা এমবি কেনা সম্ভব না। তো তারা কিভাবে এই অ্যাপসটা চালাবে বা তারা কিভাবে পাঠদানটা নেবে? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন থাকবে স্যার আপনার কাছে, সেটা হলো যে আপনারা জানেন যে এই দীর্ঘ 4-5 মাস যাবত এই করোনার সময় অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে যারা স্বল্প পুঁজিতে ব্যবসা করতেন তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে অনেকে গার্জিয়ানরা কিন্তু গ্রামে চলে গেছে। হ্যাঁ, তো এই অনেক ছেলে মেয়ে কিন্তু গ্রামে চলে গেছে অভিভাবকদের সাথে। এই ছেলে মেয়েগুলি যখন করোনা শেষ হবে আবার ঢাকায় হয়তো তারা চলে আসবে। তো তারা কিভাবে এই ক্ষতিটা পুষিয়ে নেবে বা তাদের সাথে আপনাদের কোনো যোগাযোগ হচ্ছে কিনা? বা এই যে অভিভাবকরা বলছে যে আমরা ঠিক মতো অনলাইনে ক্লাস পাচ্ছি না বা আমরা অ্যাপ ঠিক মতো পাচ্ছি না, এই সম্বন্ধে যদি স্যার আপনি একটু বিস্তারিত ভাবে বলতেন তাহলে অনেক অভিভাবক এখান থেকে উপকৃত হতো। ধন্যবাদ জনাব আশিকুল ইসলাম বুলু ভাইকে আমাকে আবার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই মানে শিক্ষার্থীদের অভিভাবকদের প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে আমাদের ক্লাস 5 এর রেজিস্ট্রেশন হয়ে গেছে। উনি প্রশ্ন করছেন যে পিএসসি পরীক্ষা হবে কিনা। আমাদেরকে পিএসসি পরীক্ষা হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন সরকার হয়তো পরীক্ষার টাইম বাড়াইতে পারে, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যেতে পারে, সেটা সরকারের সিদ্ধান্ত। কিন্তু আমাদের প্রিপারেশন রাখতে হবে যে পরীক্ষা হবে। আসলে আপনি বিশ্বের সবচেয়ে প্রযুক্তিগত যে পুরস্কার, সবচেয়ে সম্মানজনক পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি, এই পুরস্কারটা কিন্তু লাস্ট 4 বছর আমরা পেয়েছি। আমরা কিন্তু বর্তমানে প্রযুক্তিতে অনেক এগিয়ে। আজকে মনে করেন আমরা যদি মনে করি করোনা আমাদেরকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আরেকদিকে করোনা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আজকে করোনার জন্য বাপ মা ছেলে মেয়েদের সাথে হয়তো দেখাই হতো না, অফিস যে যাইতো অফিস থেকে আসতো, কিন্তু এই সময়টা বাপ মা বাচ্চাদের দিতে পারে, বাচ্চাদের পড়ালেখার পেছনে বাপ মা এখন এটা স্পেন্ড করতে পারে এবং বাচ্চাদের পড়ালেখার খোঁজ খবর ভালোভাবে নিতে পারে। অভিভাবকদেরকে আমি বলবো অবশ্যই আপনারা বাচ্চাদের খোঁজ খবর নিবেন, কারণ এটা একটা দুর্যোগ মুহূর্ত। আমরা ইচ্ছা থাকলেও আপনাদেরকে ওইভাবে আমরা বাচ্চাদের আগের মতো পড়াইতে পারতেছি না, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। আপনারা জানেন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ 2000 সালে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিগণিত হয়েছিল। এখানে শিক্ষকরা অনেক দক্ষ শিক্ষক আছেন, যারা বিভিন্ন ধরনের ইংরেজি বই লেখেন, বাংলা বই লেখেন এবং বিভিন্ন ধরনের যেমন আপনি ডেইলি স্টারের মতো পত্রিকায় লেখেন। এরা কিন্তু অনেক অভিজ্ঞ শিক্ষক এবং এখানে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে আল্লাহর রহমতে তারা অনেক ভালো ফ্যামিলির ছেলে মেয়ে, তারা মোবাইল ডাটার অবশ্যই ব্যবস্থা করতে পারবে। আরেকজন আমাকে প্রশ্ন করছে যে অনলাইনে ক্লাস নিয়ে পেজে দিলে কয়জনে দেখে। আসলে আমরা যদি লাইভ ক্লাস নিতে যাই ওই সময় অনুযায়ী অনেক শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করতে পারে না। আমাদের লাইভ ক্লাসেরও ব্যবস্থা আছে, অনলাইন পেজে ওগুলো আমরা দিয়ে দিচ্ছি, শিক্ষার্থীরা যে কোনো সময় সেটা করতে পারে। আর আপনারা বললেন অভিভাবকদের কথা, এটা আসলে খুব
মানে ঠিক কথাই বলেছেন যে অভিভাবকরা অনেক কষ্টের মধ্যে আছে। এখন আমি যেহেতু অফিস খোলা, মোটামুটি অফিসে নিয়মিত বসি, অনেক অভিভাবক আছেন যারা আমার সামনে এসে চোখের পানি ফেলে দেন। তাদেরকে আমি যতটুকু বলা সান্ত্বনা দেই, আসলে অভিভাবকদেরকে বলবো, দেখেন আপনারা আপনাদের বাচ্চা পড়ান, কিন্তু আমি এখানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার 300-350 শিক্ষক কর্মচারীর বেতন দিতে হয়। আমার এখানে মাত্র 46 জন শিক্ষক এমপিওভুক্ত, বাকি সবাই নন এমপিওভুক্ত। তাদের বেতন আমাকে দিতে হয়। আল্লাহর রহমতে আমি গত 5 মাসের বেতন মাসের 1 তারিখে দিয়ে দিয়েছি। আমি দিয়ে দেই নাই, এই এলাকার সংসদ সদস্য, ঢাকা 16 আসনের মাননীয় সংসদ সদস্য, মাটিও মানুষের নেতা, তিনি অনেক বিবেকবান একজন মানুষ। তিনি মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সেটা তিনি জানেন। তার নির্দেশে এবং আজকে আমাদের এই গভর্নিং বডির সম্মানিত সভাপতি ফরিদা ইলিয়াসের নির্দেশে আমি বেতন শিক্ষকদের 1 তারিখে দিতে সমর্থ হয়েছি, কিন্তু আমি অভিভাবকদের চাপ দেইনি। কিন্তু আমি অভিভাবকদেরকে বলবো, যাদের সামর্থ্য আছে আপনারা যত দূর পারেন বেতনটা পরিশোধ করে দিবেন। কারণ আপনারা জানেন এই শিক্ষকদের বেতন দিতে হয়। এই নন এমপিওভুক্ত শিক্ষকদের যদি বেতন না দেয় তারা কিভাবে চলবে? তারা পরিবার পরিজন নিয়ে অনেক দুঃখ কষ্টের মধ্যে আছেন। আপনারা যার যার বেতন দিয়ে দিবেন। আর আপনার যত দূর সম্ভব আমরা চেষ্টা করতেছি বাচ্চাদের ক্ষতি পুষিয়ে নিতে। আরেকজন বলেছেন ক্লাস 6-এ ক্লাস নিয়মিত হয় না। আসলে আমি ব্যাপারটা তদন্ত করে দেখব। আমার ক্লাস প্রত্যেক ক্লাসে হচ্ছে এবং আমরা নির্দিষ্ট সময়ে সিলেবাস শেষ করব। এ ব্যাপারে আমরা বদ্ধপরিকর। আসলে সরকারেরও কোনো কিছু করার ছিল না। সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মার্চ মাসে সারা বাংলাদেশ লকডাউন ঘোষণা করেছেন, এবং তিনি যদি ওই সময় ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত না নিতেন তাহলে মনে করেন আমাদের এই করোনা ভাইরাসের যে মানে যেটা ছড়িয়ে পড়া সেটা মানে এখন তো স্লো গতি ছিল, এবং করোনা ভাইরাস আস্তে আস্তে কমে আসতেছে। আজকে অভিভাবকদের এবং শিক্ষার্থীদেরকে আমি কিছু পরামর্শ দিব। আপনাদের বাচ্চাদের যদি সম্ভব হয় করোনা ভাইরাস আক্রমণ করার আগেই ভিটামিন ডি ট্যাবলেট খাওয়াবেন, জিঙ্ক ট্যাবলেট খাওয়াবেন এবং লেবুর রস খাওয়াবেন। যদি রোদ্রে যাওয়া সম্ভব হয় রোদ্রে যেতে বলবেন, এবং বাচ্চারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে তাদেরকে অবশ্যই সময় দিবেন এবং তাদেরকে ভালো পরামর্শ দিবেন। যা হোক, আমার স্কুলের অনেক শিক্ষকও আক্রান্ত হয়েছেন, তারা ইতিমধ্যে ভালো হয়ে গেছেন। আশা করি করোনা ভাইরাস শেষ হয়ে যাবে, এই দুর্যোগ থাকবে না। আমরা আবার মিলিত হব। এবং মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ সম্বন্ধে আমি একটা কথা বলতে চাই, এই মিরপুরবাসীকে না, শুধু সারা বাংলাদেশের মানুষকে বলতে চাই, এটি একটি অত্যাধুনিক প্রতিষ্ঠান। একটা অত্যাধুনিক প্রতিষ্ঠানে যা যা আছে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ঠিক তাই আছে। আমাদের যদি কোনো কিছু লেকিংস থাকে ওটা আমরা অবশ্যই কাটিয়ে উঠবো, এবং করোনা ভাইরাস গেলে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ তার স্বরূপে ফিরে আসবে। আপনারা জানেন মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে পিএসসি এবং জেএসসিতে পাশের হার 100%, এবং আমাদের অনিয়মিত শিক্ষার্থী ছাড়া নিয়মিত শিক্ষার্থীদের পাশের হার 99%। এবছর আমাদের এসএসসিতে 140 জন জিপিএ 5 পেয়েছে। অতএব অভিভাবকদেরকে আমি আশ্বস্ত করতেছি, আপনারা ভয় পাবেন না। আপনাদের বাচ্চাদের নিয়ে আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না। তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে আমরা বদ্ধপরিকর, আমরা মানুষ গড়ার কারিগর। আপনাদের বাচ্চার ভালো কিভাবে হবে সেটা আমরা জানি। আপনারা কোনো টেনশন নেবেন না। তারপরে আমি একটা কথা সব সময় বলি, ভালো ছাত্র হওয়ার দরকার নাই, ভালো পাত্র হওয়ার দরকার নাই, ভালো মানুষ হতে হবে। ভালো ছাত্রী হওয়ার দরকার নাই, ভালো পাত্রী হওয়ার দরকার নাই, ভালো মানুষ হতে হবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আসলে আমাদেরই মোদ্দা কথা এটাই যে আমাদের সবাইকে ভালো মানুষ হতে হবে, দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি মমতা থাকতে হবে, নিজের পরিবারকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। তাহলে আমরা আমাদের এই দেশকে সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবো। আপনার কাছে অনেকেই প্রশ্ন রেখেছিলেন, হয়তো আপনি স্ক্রিনে দেখেছেন যে ক্লাস 5-এর কানিস ফাতেমা বলছিলেন যে ক্লাস 5-এর অনলাইনে ক্লাস নিয়মিত হচ্ছে না। যার পরবর্তীতে আপনার কাছে যখন আসবো আপনি এটার উত্তর দেবেন। আমি এখন চলে যাব আমাদের নির্বাচিত অভিভাবক প্রতিনিধি শামীম কালাম আজাদের কাছে। শামীম, স্যার যেটা বলছিলেন যে
করোনার সময় অনেক শিক্ষক আছেন যারা নন এমপিও ভুক্ত, তারা বেতন পাচ্ছেন দিতে তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে। তাই অভিভাবকদের কাছে উনি আবেদন করেছেন যে আপনারা নিয়মিত বাচ্চাদের বেতনটা যেন পরিশোধ করেন। তা এখন তুমি তো অভিভাবকদের প্রতিনিধি, তুমি গার্জিয়ানদের লোক, তোমার কাছে নিশ্চয়ই অনেক গার্জিয়ানের কাছে অনুরোধটা থাকবে এরকম যে 4-5 মাস যেহেতু স্কুল বন্ধ, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, অনেকেই ছোট ছোট যারা ব্যবসা করতো তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, অনেকে চাকরি বাকরি চলে গেছে, অনেকেই ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে। তো এই যে একটা দুর্বিষহ একটা সময় যাচ্ছে, অনেক অভিভাবকের পক্ষে নিয়মিত বেতন দেওয়া সম্ভব না। তো এখন তুমি এই এতগুলি ছেলে মেয়েদের প্রতিনিধিত্ব করছো, এখন তোমার কাছে আমাদের এই আবেদনটা, নিশ্চয়ই অভিভাবকদের আবেদন থাকতেই পারে যে এইসব ক্ষেত্রে অনেক দরিদ্র পরিবার আছে, অনেক মেধাবী ছেলে মেয়ে আছে যাদের পরিবারের পক্ষ থেকে কিন্তু এই বেতনগুলি পরিশোধ করা সম্ভব না। তো তোমাদের স্কুল কর্তৃপক্ষ বা কলেজ কর্তৃপক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত নিচ্ছ কিনা যে যে সকল দরিদ্র মেধাবী ছেলে মেয়ে যারা আছে, যাদের পরিবার অসচ্ছল, তাদের বেতনটা মওকুফ করা যায় কিনা, বা বেতনটা কমিয়ে নেওয়া যায় কিনা, বা যেখানে 4 মাসের বেতন সেখানে 2 মাসের বেতন নেওয়া যায় কিনা, বা কিস্তি করে দেওয়া যায় কিনা, এই ধরনের কি কোনো সিদ্ধান্ত তোমরা নিচ্ছ কিনা, যদি একটু বলো সবার উদ্দেশ্যে। ধন্যবাদ বুলু ভাই। অধ্যক্ষ স্যার কিন্তু একটু আগে বলেছেন বিষয়টা, যে আমাদের শিক্ষক 35 থেকে 46 জন এমপিভুক্ত, বাকি সব নন এমপিভুক্ত শিক্ষক। তারা করোনা যেহেতু সারা বিশ্বেই এখন বিশাল মহামারী হিসেবে দেখা দিয়েছে, তো শিক্ষকরা এই বেতনের উপরে নির্ভর করে, প্রতিষ্ঠানের বেতনের উপর নির্ভর করে তাদের পরিবার চালায়, এবং তারাও কঠিন অবস্থায় দিন যাপন করতেছে। এখন এদিকে যারা অসচ্ছল বা দরিদ্র পরিবার, মেধাবী শিক্ষার্থী, এটা এর আগেও এই প্রতিষ্ঠান থেকে মেধাবী এবং দরিদ্রদের জন্য একটা তহবিল আছে, সেটা হলো দরিদ্র তহবিল। সেখান থেকে আমরা প্রতি বছরই কিছু সংখ্যক শিক্ষার্থীদের আমরা হাফ ফ্রি, ফুল ফ্রি এরকম করে থাকি। তো যেহেতু আমরা প্রতিষ্ঠানে গত করোনা শুরু প্রায় মার্চের 27 তারিখ থেকে, বন্ধ সরকারি ছুটি শুরু হয় 26-27 তারিখে, তখন থেকে আমরা কোনো বেতন পাচ্ছি না। তো যেহেতু শিক্ষকদেরও পরিবার আছে, তাদেরও পেট আছে, তাদেরও চলতে হয়, তো আমরা ওইরকম চাপ দিচ্ছি না যে সময় বেঁধে দিচ্ছি না, এই সময়ের ভিতরে দিতে হবে, আস্তে আস্তে দিয়ে দিলে ভালো হয়। কারণ আমরা তো শিক্ষকদের এই বেতনের টাকা দিয়ে তাদের, মানে ছাত্রদের বেতনের টাকা দিয়ে তাদের বেতন পরিশোধ করতে হয়। তো তারপরও সরকারি নির্দেশনা কি আসে সেটা অপেক্ষা আমরা থাকবো। আর একটু আগে অধ্যক্ষ স্যার বলেছেন মাননীয় এমপি মহোদয়ের উদারতার কথা, ওনার সাথে আমরা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তারপরে এর আগে আপনারা জানেন মাননীয় শিক্ষামন্ত্রী দীপমণি কিছুদিন আগে বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বন্ধ করা যাবে। আবার কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের ডিজি মহোদয় উনিও বলেছেন যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন অন্তত মওকুফ করা যাবে না। তো যাই হোক, এটা আমরা সরকারি সিদ্ধান্তের অপেক্ষা থাকবো, সরকার থেকে নির্দেশনা আসবে। এই করোনাতে সবাই আর কি সবার অবস্থায় একটা ভালো না, অর্থনৈতিকভাবে সবাই দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, আমরা আপনাদের কাছে প্রশ্ন করি যে এটা কি করা যায়। বেতনটা
মওকুফ করলে ভালো হয়, তাহলে এদিকে শিক্ষকের দিকেও দেখতে হয়, আবার এদিকে অসচ্ছল ছাত্রদের অবস্থাও খারাপ, তারাও বেতন দিতে পারতেছে না। তো এই জন্য আমরা গভর্নিং বডি মেম্বাররা বসবো, আমরা ইতিমধ্যে কথা বলেছি মহোদয়ের সাথে। আর ওই যে যেটা বললাম সরকারি নির্দেশের অপেক্ষা আমরা বসে আছি, এটা হলো এই বিষয়। আর আমি আরেকটা বিষয় একটু বলতে চাই, যেটা আপনি বাসির স্যারকে প্রশ্ন করেছিলেন যে মাঝখানে কিছু ছন্দপতন হয়েছিল এই প্রতিষ্ঠানের। আপনারা জানেন, স্যারও একটু আগে বলেছেন যে বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ছিল 2000 সালে মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তো কায়ুম স্যারের কথা যখন আপনি বলেছেন, উনি আমারও শিক্ষক এবং ওনার ছাত্র, অর্থাৎ এই মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করতেছে। সেই হিসেবে মাঝখানে স্যারের অবসরের পরে বৈধভাবে, আমি স্পষ্টই বলি কথাটা, যেহেতু বলছেন আপনি, বৈধভাবে কোনো প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া হয় নাই। তারপরে তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে ভেতর থেকে বাইরে থেকে কিছু কুচক্রী মহল। তো সেই সময়টা আমাদের মাননীয় এমপি মহোদয় সুন্দরভাবে উনি নিজে হস্তক্ষেপ করে এটা সামাল দিয়েছেন এবং একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করেছিলেন। এরপরে ওই আগের যে কমিটি ছিল, বিশেষ কমিটি, সেই কমিটির ছিল বিশেষ কমিটি ছিল। পরবর্তীতে মোটামুটি শৃঙ্খলা ফিরে আনার পরে একটা নির্বাচনের ব্যবস্থা করা হয় এবং সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করি এবং অভিভাবকরা আমাদেরকে নির্বাচিত করেন। তো কায়ুম স্যার একজন দক্ষ প্রশাসক ছিলেন। উনি চলে যাওয়ার পরে সামান্য কিছু সময় বিশৃঙ্খলা ছিল, স্বীকার করে নিই আমরা। কিন্তু তার পরবর্তীতে যিনি এখন যে অধ্যক্ষ আছেন, জনাব মোস্তফা কামাল খুশরবী সাহেব, উনিও আমি বলবো যে কায়ুম স্যারের উত্তরসূরি। কারণ ওনারও প্রায় বছর দেড়েক হয়ে গেছে নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। আশা করি বাংলা স্কুলকে মিরপুরবাসী যেভাবে দেখতে চায়, যেই বিদ্যালয়ে যে ঐতিহ্যটা ছিল, সেটা ওনার নেতৃত্বে আমরা ফিরিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। তো এখন স্কুল ভালো চলছে, লেখাপড়ার মানও ভালো, রেজাল্টও ভালো। স্যার একটাকে বলেছেন প্রায় শতভাগ কৃতকার্য এবার এসএসসি পরীক্ষাতে আমাদের 140 জন জিপিএ 5 পেয়েছে। তো আমরা আশা করি আগামী উত্তরোত্তর আমরা আরো রেজাল্টটা ভালো করতে পারবো। শিক্ষার মানের দিকে আমরা নজর দিচ্ছি এবং আশা করি আমরা সেই আগের মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে আমরা ফিরে পেতে যাচ্ছি অল্প কিছু দিনের মধ্যে। ধন্যবাদ বুলু ভাই। ধন্যবাদ শামীম। তোমার বক্তব্যের মধ্যে আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু একটা বিষয় আমরা কিন্তু ক্লিয়ার হয়নি। তুমি অভিভাবকদের উপরেই ছেড়ে দিয়েছো যে স্যারদের বেতন কি করা যায় আপনারাই বলেন। কিছু কিছু দর্শক যারা আমাদের এখানে আজকে অনুষ্ঠান দেখছেন, যেমন মুন্না শেহজাদ, উনি লিখেছেন যে এই বেতনটাকে যদি কিস্তি বা ইএমআই সিস্টেম করে ধীরে ধীরে নেওয়া হয় তাহলে খারাপ হবে না, ভালো হবে। তো এরকম অনেক অভিভাবকদের কাছ থেকে তুমি অনেক কিছু। হ্যাঁ বলো। শিক্ষকদের সংসারটা কিন্তু বেতনের উপরে চলে, তুমি বলো। মানুষের কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থাও খারাপ, এটাও ঠিক আছে। এই জন্য আপনাকে আমি প্রশ্নটা ছুড়ে দিচ্ছি যে কি করা যায়, আপনার একটা মতামত দেন। এখন আমরা তো গার্ডিয়ানদের তো আমরা কোনো চাপ সৃষ্টি করতেছি না যে বেতন এই মাসের ভিতরে দিতে হবে, আগামী মাসে দিতে হবে, পরিশোধ করতে, তা না। এরা আস্তে আস্তে দেখ, তাই না? কারণ এই বেতনের উপর নির্ভর করে শিক্ষকদের বেতন। তারপর কিন্তু আরেকটা কথা আমি বলছি বুলু ভাই, সেটা হলো সরকারের সরকার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রণোদনা দিচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তো আমরা কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে সেরকম দেখিনি। যারা ননিবৃত্ত শিক্ষক তারা কি করবে, সেই জিনিসটাও ভাবতে হবে আপনাদের।
তারা তো সরকার থেকে কোনো পাচ্ছে না। পুরো ব্যাপারটি আসলে পুরো জাতির জন্যই বা যে যে পেশার সাথেই জড়িত সবারই একই অবস্থা, সবারই খারাপ অবস্থা। এখন আমাদের সবাই সবাইকে সহযোগিতা করতে হবে, সবাই সবার সমস্যাগুলি অনুধাবন করতে হবে। হ্যাঁ, একটা সমন্বয়ের মাধ্যমে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, তবে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। ধন্যবাদ শামীম। আমাদের আতিক স্যার এসছেন, উনি কিছুক্ষণ আগে ছিলেন না। আতিক স্যার, আপনার কাছে আমি একটা ছোট প্রশ্ন রাখতে চাই, সেটা হলো এই যে করোনা ভাইরাস চলছে এখন, এই করোনা ভাইরাসের কারণে আমরা বড়রা যেমন ভীত, তেমনি কিন্তু আমাদের এই শিশু কিশোর ছেলে মেয়েরাও কিন্তু একটা ট্রমার ভিতর দিয়ে তারা তাদের দিন পার করছে। এটা আপনারা সবাই জানেন যে এই কথাটা আমাদের প্রধান শিক্ষক স্যার বলেছেন, বাসির স্যার বলেছেন যে আমরা প্রথমে করোনা যখন এসেছিল অত্যন্ত আমরা ভীত ছিলাম, এখন আমরা ভয়টা কিছুটা কিন্তু কাটিয়ে উঠতে পেরেছি। কিন্তু আমাদের শিশুরা, আমাদের কিশোররা বা কিশোরীরা যারা বাসায় আছে, তাদেরকে কিন্তু আমরা সেভাবে তো ঘর থেকে বের হতে দিই না, কিন্তু তারা এই শৈশবের যেই তাদের দুরন্তপানা বা শৈশবের যেই তাদের উচ্ছলতা, সেটা কিন্তু তারা গৃহবন্দী হয়ে আছে। তো একদিক থেকে তারা কিন্তু একটা ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে। তো স্কুল যখন খুলবে তখন আপনাদের কি এরকম কোনো প্রোগ্রাম বা এরকম কোনো চিন্তা ভাবনা এখন থেকে করছেন যে এই ছেলে মেয়েরা যখন স্কুলে আসবে তখন এই তাদেরকে এই ট্রমা থেকে কিভাবে আমরা বের করব, কিভাবে তাদের লেখাপড়ার পাশাপাশি আরো কি কি সৃষ্টিশীল কাজ বা কি কি মননশীল কাজে তাদেরকে নিয়োগ করা যায়, এই ধরনের কি কোনো পরিকল্পনা আপনাদের মাথায় আছে? যদি ছোট্ট করে বলতেন, এরপরে আমি হেড স্যারের কাছে একটু যাব। আপনার মাইকটা মিউট হয়ে আছে, মাইকটা অন করেন। আজ আমাদের আতিক স্যারের শব্দের সমস্যা হচ্ছে, আমি হেড স্যারের কাছে যেতে চাচ্ছি। হেড স্যার, মোস্তফা স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি। আমি এই প্রশ্নটা আপনার কাছেই রাখতে চাই, এই প্রশ্নটা আপনি যদি উত্তরটা দিতেন আর কি। আচ্ছা, আমি উত্তর দেই এবং আমি শেষ করব আমার কথা, যা সময়ও নেই। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে কোন দেশের লকডাউন যদি 90% কার্যকর হয় তাহলে সেই দেশের করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসতে 3 মাস সময় লাগে। যদি 70% কার্যকর হয় তাহলে 6 মাস বা 1 বছরে বেশি সময় লেগে যেতে পারে। আমাদের যে লকডাউন করা হয়েছিল সেটা সম্বন্ধে আমরা সবাই অবগত, আমাদের হয়তো 6 মাস বা 6 মাসের কিছু বেশি সময় লাগতে পারে। আমাদের মনে হয় আরো 2 মাস স্কুল বন্ধ থাকতে পারে। আমরা যেটা ধারণা করতেছি সেটা মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগেই বুঝে ফেলেছেন এবং তিনি সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি আমাদেরকে একটা ইঙ্গিত দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আপনি এর আগে আরেকটা কথা বলছেন যে বাচ্চারা ভীত সন্ত্রস্ত আছে করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাস নিয়ে ভয়ের কিছু কারণ নাই। আমি মনে করি বাংলাদেশের অন্তত পক্ষে 8 কোটি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এটা কোনো কঠিন কোনো রোগ না। যাদের অন্য কোনো বড় কোনো ধরনের সমস্যা না আছে, হার্টের সমস্যা না আছে, ডায়াবেটিসের সমস্যা না আছে, তাদের করোনা ভাইরাস এরকম কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে না। আমাদের মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অন্তত পক্ষে 25 জন শিক্ষক আক্রান্ত হয়েছিলেন, যারা সবাই সুস্থ হয়ে গেছে। যা হোক, স্কুল সরকার প্রধান আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ না দিয়ে কোনো উপায় ছিল না। আপনারা জানেন ফ্রান্স প্রথম দিন স্কুল খোলার পরে 70-80 জন আক্রান্ত হয়েছে। দক্ষিণ কোরিয়া স্কুল খুলে বন্ধ করে দিয়েছে। তারপরে আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমাদের বাচ্চারা দীর্ঘদিন বাসায় লকডাউন থাকার কারণে তারা হঠাৎ করে যখন স্কুল খুলবে তখন এই বাচ্চাদেরকে কিভাবে কন্ট্রোল করা যাবে। তারা কিন্তু মানসিকভাবে মোটামুটি বিপর্যস্ত, তারা কিন্তু মুক্ত বিহঙ্গ পাখির মতো ডানা মেলে আকাশে উড়বে। যা হোক, সে ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। আমরা টিচারদেরকে বিভিন্ন ভাবে আমরা টিচারদের সাথে কথা বলবো এবং টিচারদেরকে বলবো যে বাচ্চাদেরকে বিভিন্ন ভাবে আপনাদের এই করোনা ভাইরাসের ব্যাপারে বিভিন্ন ভাবে সচেতন করে গড়ে তুলবে এবং তাদেরকে কিভাবে মানসিক ভাবে আবার স্বাভাবিক অবস্থায়
ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা সহশিক্ষা কার্যক্রম জোরদার করব এবং আমাদের পরিকল্পনা আছে এ ব্যাপারে। আর আমি অভিভাবকদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলবো, আপনারা টেনশন করবেন না। আমরা স্বাভাবিক পরিস্থিতিতে যেভাবে স্কুল চালাইছি আমরা ওইভাবে ইচ্ছা করলেও পারতেছি না। আপনারা জানেন যে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে আমরা অনলাইন ভিত্তিক ক্লাস শুরু করেছি। আমার মনে হয় ঢাকা শহরে খুব কম প্রতিষ্ঠানে আমাদের মতো এরকম অনলাইন ভিত্তিক ক্লাস চালু করেছে। আমাদের যারা ক্লাস টিচার আছে তারা সব সময় আপনাদের সাথে যোগাযোগ করতেছে। আমি বেতনের ব্যাপারে আপনাদেরকে কোন রকম চাপ দেইনি, আপনারা জানেন। মাননীয় সংসদ সদস্য আমাকে ওইভাবে নির্দেশ দেন নাই। আমরা সবাই মানুষ। আপনারা জানেন শিক্ষক মানুষ গড়ার কারিগর। আগের দিনে শিক্ষকের একটা ছাতা থাকতো, কিন্তু আদর্শের দিক দিয়ে তিনি অনেক উপরে ছিলেন। আজকেও শিক্ষকদের তো ঢাকা শহরে থাকতে হয়, খেতে হয়। হয়তো কোচিং সেন্টার বা প্রাইভেট টিউশনে নিষিদ্ধ থাকা সত্ত্বেও শিক্ষকরা হয়তো গোপনে টিউশনি করতো বা একটা ইনকাম করতো। আজকে যারা নন এমপ্লয়িভুক্ত শিক্ষক স্কুল থেকে বেতন পাচ্ছে না, সরকার থেকে বেতন পাচ্ছে না, আপনারা যদি বেতন না দেন তাদের পরিবার কিভাবে যাবে আপনারা চিন্তা করেন। আপনারা বিবেকবান, এই বিচারের দায়িত্ব আপনাদের দিয়ে দিলাম। তবে সবার সমস্যা নাই, আমরা যারা বেতনটা দিতে পারি দিয়ে দিব। এক অভিভাবক লেখছেন কিস্তিতে দেওয়া যায় কিনা, অবশ্যই দেওয়া যায়। যদি কারো কোনো অভিভাবকের কোনো প্রবলেম থাকে আমার কাছে আসবেন, আমি বিষয়টা দেখব। আপনারা জানেন শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী এদের যদি মিলিত প্রচেষ্টা না থাকে কোন ছাত্রছাত্রী ভবিষ্যতে সাইন করতে পারবে না। আপনারা আমাদের পরিবারের অংশ। আমার বিপদ আপনারা থাকবেন, আপনাদের বিপদে আমরা থাকবো। এটাই হলো বড় কথা। বেতন এটা কোনো ফ্যাক্টর না, এটা আমাদের মন মানসিকতা চেঞ্জ হওয়া দরকার। যাদের সামর্থ্য আছে তারা বেতন দিব, যাদের নাই তারা দেওয়ার চেষ্টা করব। আর যারা একান্তই পারেন না সেটা দেখা যাবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুধী দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন আমরা আবির্ভাব নিউজ 24 এর পক্ষ থেকে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয়ের 4 জন শিক্ষক এবং একজন প্রতিনিধিদেরকে নিয়ে আজকের এই আলাপচারিতা পাঠশালা। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে কৃতজ্ঞতা আমরা প্রকাশ করছি ফয়সাল আহমদ চৌধুরী এবং ফাইয়াজ আহমদ চৌধুরীকে। আজকের এই অনুষ্ঠান পরিচালনা করছেন রাহাত মোহাম্মদ টনি এবং প্রযোজনায় আছেন মোহাম্মদ রফিকুল হক। আমি আমাদের আজকের যিনি অভিভাবক প্রতিনিধি শামীমের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। সে প্রশ্নটা হলো যে 1971 সালে যখন দেশে স্বাধীনতা যুদ্ধ হয়, এই 9 মাস যুদ্ধের সময় আমিও তখন একজন ছাত্র ছিলাম, প্রাথমিক স্কুলের ছাত্র ছিলাম। আমি তখন ক্লাস 3 ছাত্র। স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে একটা অটো প্রমোশন দিয়ে আমাদেরকে ক্লাস 4 এ উঠিয়ে দেওয়া হয়। তো বাংলাদেশে তো এখন এই করোনার 4 মাস পার হয়ে গেছে, আগামী হয়তো আরো 2-3 মাস যেতে পারে। এদিকে বাংলাদেশ সরকারের এমন কোন পরিকল্পনা আছে যে এইসব ছেলে মেয়েদেরকে অটো প্রমোশন দিয়ে আর এক ক্লাস উপরে উঠিয়ে নেওয়ার, বা তোমাদের কি এরকম কোন সরকারের কাছে কোনো সুপারিশ আছে কিনা, এটা যদি একটু ছোট্ট করে বল। ধন্যবাদ ভাই। সরি, যেহেতু আমরা আমাদের শিক্ষকরা অনলাইনে ক্লাস নিচ্ছে, নোট হাতে হাতে পৌঁছে দিয়েছে ইতিমধ্যে, আমরা আমাদের শিক্ষা কার্যক্রম মোটামুটি চালিয়ে রেখেছি। তারপরেও আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হয়তো শিক্ষা প্রতিষ্ঠান একটা খুলে দেওয়ার সম্ভাবনা আছে। সেই হিসেবে আমরা পাঠদান মোটামুটি নিয়মিত রাখার চেষ্টা করছি। যদি আমি আবারও বলি, যদি সরকারি নির্দেশনা আসে, যদি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যদি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, তাহলে আমরা হয়তো মাস 3 সময় পেতে পারি। সেই হিসেবে আমরা একটা পার্বিক হয়তো পরীক্ষা দিতে পারি। যেহেতু মেধা যাচাই করতে হবে, মূল্যায়ন করতে হবে, সেই হিসেবে একটা পরীক্ষা নেওয়া প্রয়োজন আমি মনে করি। তারপরে যদি এই করোনা যদি আরো দীর্ঘ সময় অতিবাহিত করে, তো সেই হিসেবে হয়তো পরীক্ষা নাও নেওয়া হতে পারে। তো আমি আগের মতোই বলবো যে সরকারি নির্দেশের অপেক্ষা থাকবে, কি করা যায়। ধন্যবাদ। আসলে তুমি ঠিকই বলেছো, কারণ এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে যদি অটো প্রমোশন দিয়ে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কয়টা কলেজ আছে, কয়টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এটা সমন্বয় করা একটা
কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে, এটাও সত্য কথা। যাই হোক, সময় বলে দিবে। হ্যাঁ, তবে আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করি যেন আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে অতি সত্বর আমাদের হাতে চলে আসে, বাংলার মানুষ যেন ভ্যাকসিনটা নিয়ে উপকৃত হয়, আর আমরা আমাদের এই যে প্রতিরোধ যেটা, সে প্রতিরোধটা আমরা করতে পারি, তাহলে আমাদের হয়তো যে বিপর্যয়গুলি আমরা চিন্তা ভাবনা করছি সেগুলি আর হবে না ইনশাল্লাহ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আতিক ভাইকে পাচ্ছিলাম না, আবার পেয়েছি। আতিক ভাই, একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করে তারপরে আমরা আমাদের প্রায় অনুষ্ঠানটা শেষ করে ফেলবো। প্রশ্নটা হলো এই যে করোনার যে সময়টা চলছে, আপনারা যারা শিক্ষক, এখানে বাকির ভাইও আছেন, আপনি আছেন, আমাদের মোস্তফা ভাইও আছেন, আপনারা তো শিক্ষক, আপনারা তো সবসময় সমসাময়িক বিষয়গুলিকে নিয়ে প্রশ্ন তৈরি করতে ভালোবাসেন। তো এই যে করোনা যে এখন চলছে, এই করোনার উপরে আগামীতে যখন প্রশ্ন আপনারা তৈরি করবেন পাঠ্যপুস্তকের বইয়ের পাশে, এই নিশ্চিত করোনারও কিছু প্রশ্ন আপনারা ছাত্রছাত্রীদেরকে করবেন। তো এই সেই করোনার বিষয়ে এখন কি আপনি ছাত্রছাত্রীদেরকে কিছু বলবেন যে তোমরা এই করোনা বিষয়টা নিয়ে কিছু স্টাডি করো বা কিছু নিউজ দেখো, বা এটার ভ্যাকসিন কারা আরম্ভ করছে বা কোন দেশ থেকে এটার উৎপত্তি হয়েছে, এই সম্বন্ধে যদি আপনার কোনো সাজেশন থাকে। আতিক ভাই, আপনাকে ফ্লোরটা দিলাম। আপনার মাইকটা মিউট হয়ে আছে। আতিক ভাইয়ের সমস্যা হচ্ছে, শোনা যাচ্ছে না। বলো ভাই, আমি দিচ্ছি আনসার। বলো ভাই। না, আচ্ছা দেন, আপনি দেন। স্যার আপনি দেন। আচ্ছা, যা হোক, আমি বলি, 1 মিনিটে শেষ করব। ওই আমি ইংরেজি সাহিত্যের 2টা লাইন বলতেছি। ইন দিস ওয়ার্ল্ড হু ক্যান ডু এ থিং ক্যান্ট ডু, হু ক্যান্ট ডু ইট ট্রাই টু ডু, দ্যাট ইজ ওয়াই উই আর হাফ ম্যান স্ট্রাগল। আরেকটা কথা আছে, ইন দিস ওয়ার্ল্ড হু ক্যান ডু এ থিং ক্যান্ট ডু, হু ক্যান্ট ডু ইট ট্রাই টু ডু, দ্যাট ইজ ওয়াই উই আর হাফ ম্যান স্ট্রাগল। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা অনেক কিছু করতে পারে, করে না, আবার অনেক মানুষ আছে যারা করতে চায়, করতে পারে না। অতএব আমরা সবাই অর্ধেক মানুষ, আমিও অর্ধেক। আমার অনেক কিছু ইচ্ছা আছে কিন্তু করতে পারি না। যা হোক, আমরা এই করোনা আমরা সর্বতভাবে আমরা এটাকে পরাজিত করব। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই করোনা ভাইরাস জয় হব। ইতিমধ্যে আমাদের ভয়ভীতি কেটে গেছে। আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা বলবো, এই করোনা ভাইরাস আপনি, আমি, বাংলাদেশের 20 কোটি লোক প্রত্যেকে এটা আক্রান্ত হবেন, এটা আপনাদের মাথায় ধরে নিতে হবে। এবং এটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের বাংলাদেশের 80% লোক আছে যাদের করোনা ভাইরাসের কোনো সিমটম দেখা যাবে না, কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হবে। আমাদের বেশিরভাগ লোক গ্রামে, যারা গ্রামের মাঠে ঘাটে কাজ করে, বাংলাদেশের যে সমস্ত বস্তি এলাকা আছে সেইখানকার লোক করোনা ভাইরাস আক্রান্ত হচ্ছে না। কেন হচ্ছে না? তাদের শরীরের ইমিউনিটি পাওয়ার ভালো। কারণ করোনার চাইতে ভয়ঙ্কর ভাইরাসের সাথে বস্তির মানুষজন বাস করতেছে। গ্রামে যারা কৃষি খাতে কাজ করতেছে তাদের কাছকে করোনা ভাইরাস আক্রমণ করতেছে না, তাদের শরীরের ইমিউনিটি পাওয়ার ভালো। আপনারা জানেন ভিটামিন ডি এমন একটা ভিটামিন যেটা করোনা ভাইরাসের বাইরে লিপিড প্রোটিন থাকে, যাদের শরীরে ভিটামিন ডি থাকে ওই লিপিড প্রোটিনটাকে ফুটো করে দেয় এবং করোনা ভাইরাস থেকে তারা রক্ষা পায়। ইউরোপ আমেরিকা আজকে এত এফেক্টেড কেন? কারণ তাদের শরীরে ভিটামিন ডি এর অভাব আছে। আমাদের যেটা করতে হবে, আমাদের মানসিক শান্তিতে থাকতে হবে। বাচ্চাদের, প্রথম অভিভাবকদের বলবো, আপনাদের বাচ্চাদের অন্তত পক্ষে দিনে 8 ঘন্টা ঘুমাবে, তারা মানসিক শান্তিতে থাকবে। মানসিক শান্তি দরকার আছে, তাদেরকে আনন্দে রাখবেন এবং পড়ালেখা করানোর জন্য আপনারা নিজেরাই নিয়ে বসবেন। আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস চালু হবে। আর যেই সমস্ত অভিভাবক বেতন নিয়ে অনেক টেনশন আছেন, ভীত সন্ত্রস্ত আছেন, আমরা মানুষ, আপনারা একই পরিবার, আপনারা ভয় পাবেন না। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সবাই মিলে করোনা ভাইরাস জয় করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। আমি বাসির স্যারের কাছে যাব। স্যার, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো যে এই করোনা ভাইরাস এসে কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, যার মধ্যে একটা হলো শিষ্টাচার। যে শিষ্টাচারটা আপনি দেখছেন যে আমাদের পারিবারিক শিষ্টাচারের ব্যাপার আছে, সামাজিক শিষ্টাচারের ব্যাপার আছে, হাসি কাশির শিষ্টাচারের ব্যাপার আছে,
যার মধ্যে যেখানে সেখানে থুতু না ফেলা, হাঁচি কাশি হলে কোনো দিয়ে আপনার হাঁচি কাশিটাকে বন্ধ করা বা টিস্যু বা রুমাল ব্যবহার করা, যে বিষয়গুলি আমাদের এই তৃতীয় দেশের মতো দেশের নাগরিকরা এগুলি কিন্তু মেনটেন করে না। কিন্তু এই করোনা এসে কিন্তু আমাদেরকে অনেক চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আপনার ছাত্রছাত্রীদের জন্য উপদেশমূলক কিছু যদি থাকে আপনি এই ব্যাপারে আপনি বলতে পারেন স্যার, বাসিক স্যার। জি ধন্যবাদ। ধন্যবাদ বুলু ভাই আপনাকে। আপনার মাধ্যমে, আপনার এই চ্যানেলের মাধ্যমে আমার স্নেহধন্য ছাত্র ছাত্রী, আমার কচিকমল ছাত্রছাত্রীরা যারা আছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের আশ্বস্ত করছি, অভিভাবকদের আশ্বস্ত করছি, ভয়ের কোনো কারণ নেই। করোনা এসছে, করোনা চলে যাবে। আজকে এই করোনা মহামারীতে আমরা একটা বিষয়কে আমরা ভুলে যাচ্ছি, আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ ভুলে যাচ্ছে। আজকে আমাদের এই করোনাকে কেন্দ্র করে যার প্রসঙ্গটা আমার সবার আগে আনতে হয় সেটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি করোনার শুরু থেকে তিনি বলেছেন আমার ছাত্রছাত্রীকে আমি নিরাপদে রাখতে চাই, দরকার হলে শিক্ষা প্রতিষ্ঠান যতদিন ইচ্ছা ততদিন বন্ধ থাকবে। আজকে আপনারা দেখেছেন সারা পৃথিবী সাক্ষী, বাংলাদেশের প্রতিটি মানুষ সাক্ষী। আজকে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ছাত্রছাত্রীরা যেইভাবে সারা বাংলাদেশে করোনা আক্রান্ত হচ্ছে, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর এই সতর্কতার কারণে আজকে শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রীরা সেভাবে আক্রান্ত হচ্ছে না। এটা আমাদের জন্য অত্যন্ত একটা পজিটিভ দিক। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমি যে কথাটি বলতে চাই, শিক্ষার্থী মানে আগে শিক্ষার্থী তারপরে শিক্ষা। শিক্ষক মানে হলো আগে শিক্ষক তারপরে তার শিক্ষাদান। আজকে যে মহাপ্রাদুর্ভাব সারা পৃথিবী, আজকে পৃথিবীর পরাকাষ্ঠ, পৃথিবীর পরাশক্তিগুলো যেখানে নাস্তানাবুদ হয়ে গেছে, সবাই যারা আজকে ধরাশায়ী হয়ে গেছে, আজকে আমাদের বাংলাদেশের মতো একটি দেশ, সেখানে আমাদের একটি তৃতীয় বিশ্বের একটা অন্যতম একটা দেশ, উন্নয়নকামী একটা দেশ, সেই দেশের মানুষ আমরা করোনার সাথে আমাদের যা আছে তাই নিয়ে আমরা লড়াই করছি, তাই নিয়ে আমরা যুদ্ধ করছি। কিন্তু সেইখানে আজকে আমাদের একটা বিষয়কে মানতেই হবে, সেটা হলো আজকে আমাদেরকে ঘরে থাকতে হবে। আজকে আমাদেরকে সরকারের যে নীতিমালা আছে সেগুলো অনুসরণ করতে হবে। আগে আমার জীবন রক্ষা করতে হবে। আমার শিশুটি যদি প্রাণে বাঁচে তাইলে আমার পরীক্ষা জীবনে অনেক আসবে, আমার শিশুটি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। শিক্ষকের যদি জীবন বাঁচে তাহলে তিনি শিক্ষাদান করতে পারবে। আজকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের শিক্ষকরা ওইভাবে আক্রান্ত হচ্ছে না, আমাদের শিক্ষার্থীরা ওইভাবে আক্রান্ত হচ্ছে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিটিভ দিক। সুতরাং আমি অভিভাবক, শিক্ষার্থী সবাইকে বলি, আপনারা যেইভাবে সতর্ক আছেন আপনারা খুব ভালো করেই জানেন কিভাবে সতর্ক থাকতে হবে। ওইভাবে সতর্কতা অবলম্বন করে আগে আপনার জীবনটাকে বাঁচান, জীবনটাকে সেভ করেন, তারপরে পরীক্ষার কথা দেখা যাবে, বিবেচনা করা যাবে। আমি সাথে সাথে একটি কথা বলতে চাই, যেটা না বললে আমার বিবেকের সাথে প্রতারণা হয়ে যাবে। এটা হলো গুলু ভাই, আপনি দেখছেন আপনার সামনে আজকে যিনি আমাদের অধ্যক্ষ মহোদয়, এই করোনার সময়ে আমাদের সাধ্য, বাংলাদেশের মধ্যে এমন অনেক প্রতিষ্ঠান আছে যাদের কোটি কোটি টাকার ফান্ড আছে। আমাদের প্রতিষ্ঠানটি এত কোটি কোটি টাকার ফান্ড না থাকলেও আমাদের সীমিত ফান্ড, সেই ফান্ড দিয়ে আমাদের অধ্যক্ষ মহোদয় এই করোনার এই অন্তিমকালে, এই করোনার ভয়ঙ্কর তাণ্ডবের মধ্যে তিনি আমাদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন। আজকে আমাদের ফান্ডের অবস্থা খুব বেশি ভালো না থাকলেও তারপরেও তিনি তার সাধ্যমতো সর্বস্তরের শিক্ষকদের বেতন আজকে তিনি অব্যাহত রেখেছেন। মাননীয় এমপি মহোদয় তিনি ঘোষণা করেছেন যে একজন শিক্ষকের বেতন না দিলে চলবে না। আজকে আমরা তা পাচ্ছি। আমাদের অধ্যক্ষ মহোদয় একটি মুরগি যেমন ঝড়ের মধ্যে বাচ্চাগুলোকে তার ডানা দিয়ে আগলে রাখে, আজকে অধ্যক্ষ মহোদয় আমাদেরকে ঠিক এমনি করে আগলে রেখেছেন। এই কথা যতদিন পর্যন্ত মিরপুর বাংলা স্কুল থাকবে ততদিন পর্যন্ত এই মিরপুরের এই শিক্ষক এবং এই মিরপুরের মানুষ আমরা ভুলবো না, কোনোদিন এটা আমাদের ভোলা সম্ভব নয়। সাথে সাথে আপনার মাধ্যমে একটি অনুরোধ জানাতে চাই, আজকে করোনার সময় আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা শত শত হাজার হাজার নন এমপিও শিক্ষক যারা প্রতিষ্ঠান থেকে আংশিক কিছু পাইতেন, প্রাইভেট টিউশনি পড়াইতেন, আজকে সবকিছু তাদের বন্ধ। প্রতিষ্ঠান থেকে তাদেরকে কোনো কিছু দেওয়া হচ্ছে না। আজকে মিরপুর বাংলা স্কুল অল্প সীমিত সাধ্যের মধ্যে থেকে যে রোল মডেল হয়েছে, আজকে যে দৃষ্টান্ত তারা বাংলাদেশের মধ্যে স্থাপন করেছে,
আমি আপনার মাধ্যমে সারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে বলতে চাই, আপনারা যারা প্রতিষ্ঠান পরিচালনা করেন, আপনি আমাদের থেকে শিক্ষা নেন যে সীমিত আয়ের মধ্যে থেকে, সীমিত স্বার্থের মধ্যে থেকে আমরা কি করে সর্বস্তরের শিক্ষকদের বেতন কাঠামো অব্যাহত রেখেছি। আপনার মাধ্যমে এই কথাটিও বলতে চাই আমি, আজকে প্রতিটি প্রতিষ্ঠানে যদি 3 মাস 4 মাসের বেতন তারা দিতে না পারে শিক্ষকদের, যা আমরা দেখতে পাচ্ছি আজকে তাদেরকে আমের ব্যবসায় নামিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে আজকে কাপড়ের ব্যবসায় নামিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন ধরনের কথা? আপনারা কি এতকাল আপনারা প্রতিষ্ঠান চালিয়ে আসছেন, 3-4 মাসের বেতন আপনারা দিতে পারেন না? যদি 3-4 মাসের বেতন আপনারা দিতে না পারেন, তাহলে আপনারা এই প্রতিষ্ঠান চালান কেন? আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকে সর্বস্তরের শিক্ষক আজকে বাংলাদেশ অনেক উন্নতি করেছে, উন্নয়নের রোল মডেল হয়ে গেছে। আজকে উন্নতির সব ছোঁয়া আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু আজকে শিক্ষকরা, নন এমপিও শিক্ষকরা, এমপি মুক্ত শিক্ষকরা জাতীয়করণের জন্য, এমপিও মুক্তির জন্য তারা আজকে কয়েকদিন পর পর রাস্তায় নামে। এটা কি আমাদের জন্য কেলেঙ্কারি নয়? ভয়ঙ্কর এক কেলেঙ্কারি। আজকে আমি ক্লাসে গিয়ে যখন ছাত্রদেরকে জিজ্ঞেস করি, এই তুই ভবিষ্যতে কি হবা, সে বলে আমি ডাক্তার হব, সে বলে আমি ইঞ্জিনিয়ার হব, একটা ছেলেও বলে না যে আমি শিক্ষক হব। কেন? আজকে শিক্ষকদের মান কোথায় চলে গিয়েছে? আজকে কেন সেটা হচ্ছে? আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যিনি আমাদের একমাত্র এমন এক প্রধানমন্ত্রী যিনি ডাইনামিক প্রধানমন্ত্রী, তিনি আজকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার মাধ্যমে তার কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, বাংলাদেশের সর্বস্তরের শিক্ষকদের জাতীয়করণ দিয়ে তাদেরকে উন্নত করেন এবং তাদের জীবনকে ধন্য করেন, তাদের জীবনকে বাঁচান। সাথে সাথে এই যে বড় বড় প্রতিষ্ঠানের যে ব্যবসা, তারা এক ধরনের সিস্টেম গ্রো করে তারা মনে করছে সারা ঢাকার সব ছাত্র তারা একা পড়াবে। আসলে তারা কি করে, একটা সিস্টেম গ্রো করে তারপরে শত শত হাজার হাজার টাকা নিয়ে তারপর তারা শিক্ষার নামে বাণিজ্য করতে, অথচ ভালো ভালো শিক্ষক থাকতে, ভালো ভালো প্রতিষ্ঠান থাকতে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো আজকে শিক্ষা পাচ্ছে না। আজকে শিক্ষার নামে যে বাণিজ্য হচ্ছে, শিক্ষার নামে যে প্রতারণা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিনীত আবেদন জানাতে চাই, জাতীয়করণ দিতে হবে। এই ঈদের আগে আমাদেরকে পূর্ণাঙ্গ ঈদ বোনাস দিতে হবে। আমি এইভাবে শিক্ষাকে সাধারণ মানুষের দাঁড় করে নিতে হবে। জাতীয়করণ যদি দেওয়া হয়, শিক্ষকরা উপকৃত হবে না, সর্বস্তরের ছাত্র ছাত্রী অভিভাবক এই 18 কোটি জনগণ উপকৃত হবে। তারা বিনা বেতনে পড়তে পারবে এবং শিক্ষা সর্বস্তরের আমাদের স্বাধীনতার যে মূল মন্ত্র, স্বাধীনতার যে চেতনা, এটা একমাত্র এই বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ বাস্তবায়ন করলেই তা সম্ভব হবে। অন্যথায় মুক্তিযুদ্ধের সেই চেতনা বুলন্দিত হচ্ছে এবং বুলন্দিত হতে থাকবে। পরিস্থিতি আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ বাসি স্যার, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন ছিল অন্য ধরনের একটা প্রশ্ন ছিল, শিষ্টাচার নিয়ে প্রশ্ন ছিল। আপনি অনেক কথাই বলেছেন, এগুলো আসলে শিক্ষকদের মনের আক্ষেপ, ক্ষোভ। হ্যাঁ, আপনারা যেহেতু শিক্ষক মানুষ, আপনারা বলতে গেলে কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনারা বলতে পারেন। হ্যাঁ, আর যেহেতু আপনাদের মনের মধ্যে কিছু ক্ষোভ ছিল, যে কথাগুলি আমরা আজকে শুনলাম, আসলে আমাদের প্রত্যেকটা নাগরিকের এগুলি জানা উচিত। আমরা উপর থেকে শিক্ষকদেরকে একরকম দেখি, আসলে শিক্ষকের ভেতরেও যে অনেক বেদনা লুকিয়ে আছে, তাদের মনের মধ্যেও যে অনেক দুঃখ কষ্ট আছে, তাদের মনের মধ্যে যে অনেক হাহাকার আছে, এটা আসলে আমরা তলিয়ে দেখি না। উপর থেকে আমরা অনেক কিছুই মনে করি এক একজন স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশনি করে ছাত্র পড়িয়ে স্কুলের বেতন নিয়ে তারা মনে হয় খুবই ভালো আছে। আবার কিছু কিছু স্কুলের শিক্ষকদেরকে আমরা দেখি যারা প্রাইভেট কার হাঁকিয়েও চলে। তো এই ভ্রান্ত ধারণাগুলো আমাদের ভিতরে আছে। যাই হোক, আজকের এই সুন্দর আলোচনা অনুষ্ঠানে আমরা যারা আজকে অনুষ্ঠান দেখেছেন, যে সকল দর্শক মন্ডলী, আশা করি ওনারা উপকৃত হবেন। আসলে সময় আমাদের অল্প, আমরা আরেকদিন আবির্ভাব নিউজ 24 এর পক্ষ থেকে আপনাদেরকে নিয়ে আরেকদিন আমরা বসার চিন্তা ভাবনা করব। সেদিন আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব, সেদিন আরো মন খুলে কথা বলবো। যেহেতু আজকে স্বল্প সময়, আবারও আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আবির্ভাব নিউজ 24 এর পক্ষ থেকে আজকের এই পাঠশালা অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম।